প্রিয় তুষার দাস, আমি আজকে আমাদের যে হিস্ট্রি বইটা রয়েছে এই হিস্ট্রি বই এবং আমাদের যে ডাব্লিউপি কনস্টেবলের যে মক টেস্টের বইটা রয়েছে, যেখানে আমাদের সমস্ত মানে কোশ্চেন অ্যান্সার থেকে শুরু করে সলিউশন পর্যন্ত সমস্ত ডেসক্রিপটিভ বইতে দেওয়া হয়েছে, সেখান থেকে আনা 30খানা ভারতীয় ইউরোপীয় শক্তির যে সাম্রাজ্য বিস্তারের যে পথটা, সেখানকার পার্ট 1 এর ক্লাসটা আমি তোমাদের সামনে আনছি। এখান থেকে আমরা দুটো পার্ট আমরা কভার করব, তারপরে আমরা ধীরে ধীরে চলে যাবো ইংরেজ সাম্রাজ্যের প্রতি, মানে আমরা আধুনিক যুগে ধীরে ধীরে আমরা ঢুকে যাবো। তো আমরা শুরু করব আজকের প্রথম প্রশ্ন দিয়ে। তার আগে একটুখানি বলে রাখি, তোমাদের আগের যারা যারা স্টুডেন্টস ক্লাস করেনি, কাইন্ডলি আমাদের চলে যাবে, টেলিগ্রাম চ্যানেল চলে যাবে, সবাই কিন্তু ডেসক্রিপশন বক্সে যাবে, সব বইয়ের লিঙ্ক, সমস্ত ক্লাসের ডেসক্রিপশনে লিঙ্ক থেকে শুরু করে যা যাবতীয় সবকিছু কিন্তু ওখানে দেওয়া রয়েছে। প্রতিদিন রাত 8টায় আমাদের ক্লাস হচ্ছে জিকে ক্লাস, যেখানে আমাদের কিন্তু অবশ্যই ইউটিউবে যারা এই যে পিডিএফটা রয়েছে, পিডিএফটা আমরা টেলিগ্রামে দিয়ে দেবো। তোমরা অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল বলো, ফেসবুক পেজ বলো, এই যে স্ক্যান করে সেখান থেকেও কিন্তু জয়েন করে নিতে পারবে। আমাদের কোচিং এ অ্যাডমিশনের জন্য তোমরা সরাসরি আমাদের এই নাম্বারে যোগাযোগ করে নেবে, 7384198320, স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার, বালুয়ার হেড অফিস আমাদের। এবারেও আমাদের সম্পূর্ণ ক্লাসগুলো কিন্তু অফলাইনেও করানো হয়ে থাকে। এই বইগুলো আমাদের সম্পূর্ণ ফ্রিতে তোমরা অফলাইনে সেন্টারে আমাদের এখান থেকে দিয়ে দেওয়া হয়ে থাকে, ওখান থেকে নিয়ে নিতে পারবে। তো ফটাফট যোগাযোগ করে নিও যারা যারা আমাদের অফলাইন কোচিং এর জন্য করতে, কারণ দেখতেই পাচ্ছ সামনে ভোট আছে, তো এক পর পর কিন্তু ছাড়তেই থাকবে আমাদের নোটিফিকেশন গুলো। তো শুরু করতে যদি আজকে প্রথম প্রশ্ন নিয়ে, প্রথম প্রশ্নটা কি বলেছে ডেসক্রিপটিভ বইতে বুঝাবো। স্টুডেন্টস খাতা কলম রেডি রাখবে, তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে সবকিছু বুঝতে। মোগল সাম্রাজ্যের সব থেকে বেশি দিন ধরে শাসন করেছিলেন কে? সব থেকে বেশি দিন শাসন করেছিলেন কি? দেখো, আকবর কিন্তু সব থেকে মানে আকবর তোমাদের সব থেকে ভালো যদি রাজা বলা হয়, বা সব থেকে বেশি কাজ যদি করে থাকে কোনো রাজা, সেটা করেছিল আকবর। কিন্তু আকবর কিন্তু আমাদের মানে সব থেকে বেশি দিন যদি রাজত্ব করা হয়, মানে কোনোদিনও তিনি কিন্তু সেটা করতে পারেননি। আচ্ছা, আকবর যদি বলা হয় আমাদের ঔরঙ্গজেবের থেকেও কিন্তু তিনি কিন্তু কম কাজ করেছিলেন, ঠিক আছে? তো আমাদের এখানে যে অপশন গুলো রয়েছে, দ্বিতীয় বাহাদুর শাহ বা বাহাদুর শাহ, জাহাঙ্গীর শাহ, ফারুক শিওর, মোহাম্মদ শাহ। তো এদের মধ্যে সব থেকে বেশি দিন, মানে সব থেকে বেশি দিন এদের মধ্যে কিন্তু অপশনে রয়েছে, কিন্তু যে বিশেষভাবে প্রসিদ্ধ নাম ওরকম কোনো ব্যাপার না। তো সবার আগে বলে রাখি, এই যে ফারুক শিওর, তোমরা খুব ভালো করে জানো ফারুক শিওরের ফরমান, তাই না? আমরা প্রত্যেকেই জানি ফারুক শিওরের কাছে ফরমান জারি করা হয়েছিল। সেই ফারুক শিওরের ফরমান কত সালে জারি করা হয়েছিল? 1717 সালে। এটা কিন্তু পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট। দ্বিতীয় বাহাদুর শাহী ছিল 1857 সালে। আমাদের 1857 সালে যখন মহাবিদ্রোহ হয়, তখন কিন্তু দ্বিতীয় বাহাদুর শাহ ছিল মুঘল সাম্রাজ্যের সেই সময়কার শেষ মুঘল নেতা। ওকে, তো আমাদের এই যে প্রশ্নটা আজকে রয়েছে যে মুঘল সাম্রাজ্যে সব থেকে বেশি দিন ধরে কে রাজত্ব করেছিল, তার সঠিক উত্তর আমাদের কোনটা হবে? তাহলে অপশন ডি, মোহাম্মদ শাহ। অর্থাৎ অপশন ডি হলো আমার হ্যান্ডকার হবে কিন্তু সঠিক উত্তর। এদের মধ্যে ফারুক শিওরের ফরমান, বাহাদুর শাহী দুটো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কে প্রথম ভারতের সাথে কোম্পানির যৌথ ব্যবসা আরম্ভ করেছিল? ঠিক আছে, দেখো সব থেকে বেশি দিন মানে প্রায় 200 বছর ধরে কিন্তু রাজত্ব করেছিল আমাদেরকে ইংরেজরা, ঠিক আছে? কিন্তু তাদের দ্বারা কিন্তু ভারতের কিন্তু মানে শাসন ব্যবস্থা কোম্পানির সাথে কিন্তু মানে শুরু হয়নি। সেটা আমাদের ঔরঙ্গজেব আকবরের আমলে পর্তুগিজরা ভারতে এসেছিল, তার সময় খুব একটা বেশি মানে পাত্তা দেওয়া হয়নি। জাহাঙ্গীরের আমলে কোম্পানির সঙ্গে প্রথম যে যৌথ ব্যবসাটা সেটা শুরু হয়ে গেছিল, সেটা হয়েছিল আমাদের পর্তুগিজদের দ্বারা। পর্তুগিজদের দ্বারা কিন্তু ব্যবসা শুরু হয়। এবং একটা কথা স্টুডেন্টসরা বলে রাখি, এই পর্তুগিজরা কিন্তু ভারতের সাথে কোম্পানির যে ব্যবসাটা সেটা প্রথম শুরু করে, এবং শেষ কোন বিদেশিরা ভারত থেকে যদি চলে গেছে বলা হয়, সেটাও কিন্তু পর্তুগিজরাই। আমাদের রাজ্য গোয়াতে কিন্তু এই পর্তুগিজদের ছাপ আজকের ডেটেও দেখতে পাওয়া যায়, যে কার্নিভাল বা অন্যান্য উৎসবগুলো সেগুলো দেখতে পাওয়া যায়। পুডুচেরিতে ফ্রেঞ্চ বা ফরাসিদের একটা ভালো ঘাঁটি ছিল, যেখান থেকে তারা ব্যবসা করতো। এবার তো ডাচ মানে আমাদের নেদারল্যান্ড, ড্যানিশ, এরাও কিন্তু ভারতবর্ষে এসে ব্যবসা করে গেছে। তো রাইট অ্যান্সার হবে অপশন এ। সুরাটে প্রথম দিকে কারা কারা কারখানা স্থাপন করেছিল? প্রথম যে কারখানাটা স্থাপন করেছিল সেটা কারা? তো দেখো, তোমাদের এটা ইয়ে রাখতে হবে যে সুরাটে কিন্তু প্রথমে কিন্তু তারা ব্যবসা করতে পারেনি পর্তুগিজরা ঢুকে। হ্যাঁ, প্রথম যে ব্যবসা করেছিল তারা কিন্তু এখানে করতে পারেনি। তারা গোয়া দিকে বা যে সকল সমুদ্র বন্দর যে সকল সাইটগুলো ছিল ওখানে প্রথম ব্যবসা করে। তো প্রথম যে সুরাটে কারা ফ্যাক্টরি স্থাপন করেছিল বা কারখানা স্থাপন করেছিল, এই প্রশ্নটা আসে, সেটা করেছিল কিন্তু আমাদের ইংরেজরা। এটা হয়েছিল জাহাঙ্গীরের আমলে 1621 সালে। টমাস রো এবং উইলিয়াম হকিংস যখন ভারতবর্ষে আসে, ঠিক আছে, 1621 সালে,
তারপর তখন আমাদের প্রথম আসে তোমাদের উইলিয়াম হকিংস কার দরবারে প্রথম আসে, এটাও পরীক্ষা খুব আসে 1608 সালে, ঠিক আছে। আর টমাস রো এসেছিল 1615 সালে, এরা কিন্তু জাহাঙ্গীরের দরবারে ভিজিট করে। তারপরে 1621 সালে আমাদের প্রথম কিন্তু ইংরেজরা তোমাদের হচ্ছে সুরাটে কারখানা স্থাপন করেছিল, এটা হয়েছিল আমাদের জাহাঙ্গীরের আমলে। ওকে, নেক্সট কোশ্চেনে গিয়ে যাবো। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখে নাও, কি বলেছে, বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রধান অফিস কোথায় ছিল? তো আমরা দেখে নেব এর রাইট অ্যান্সার কি হবে আমাদের। বাংলার ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রধান যে অফিস ছিল সেটা কোনটা ছিল? সেন্ট ডেভিড দুর্গ, ফোর্ট উইলিয়াম, সেন্ট জর্জ দুর্গ, না আমাদের কোনোটিই নয়। তো বাংলায় যে মেন ঘাঁটিটা স্থাপন করেছিল ইংরেজরা, তার যে প্রধান যে বন্দরটা ছিল সেটা ছিল আমাদের হচ্ছে অপশন বি, অর্থাৎ ফোর্ট উইলিয়াম। ফোর্ট উইলিয়ামে কিন্তু আমাদের প্রথম মানে প্রধান অফিস স্থাপন করা হয়েছিল। আচ্ছা, নেক্সট কোশ্চেনে এগিয়ে যাবো। কে ভারতে পর্তুগিজদের ক্ষমতা বিস্তার করেছিল? দেখো, প্রথম যে ভারতবর্ষের রাস্তাটা দেখিয়েছিল ভারতে আসা, সেটা দেখিয়েছিল 1498 সালে। কে দেখিয়েছিল? ভাস্কো দা গামা, ঠিক আছে। কিন্তু তিনি কিন্তু মেনলি জাস্ট মানে রাস্তাটাই দেখিয়েছিলেন, তিনি কিন্তু কোনো আধিপত্য কায়েম করতে পারেনি বা তিনি এসে তার নিজস্ব ক্ষমতাও তিনি স্থাপন করতে পারেনি। তো সেটা করেছিল আমাদের আলফ্রান্সিসকো দি আলবুকার্ক, ঠিক আছে। এটা একটা পর্তুগিজের ভাষায় এটা নাম। তো আলফ্রান্সিসকো দা আলবুকার্ক, মানে তোমাদের যে পরীক্ষায় যে নামটা দেখো খুব কঠিন এগুলো নাম, হ্যাঁ, আলবুকার্ক, এই নামটা তোমরা কিন্তু পাবে পরীক্ষার হলে, যদি এই নাম প্রশ্নটা আসে এই নামটা পাবে। এত বড় নাম তোমাদের জেনারেলি দিয়ে থাকে না। তিনি কিন্তু ভারতে এসে প্রথম তিনি কিন্তু ভারতে মানে পর্তুগিজদের ক্ষমতাটা বিস্তার করেছিল, ঠিক আছে। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, স্টার মার্ক দিয়ে রাখবে। 1757 সালের ডেটও আসে 23শে জুন, যেটা সূচনা হয় পলাশির যুদ্ধ। এই পলাশির যুদ্ধে সিরাজদৌল্লা কার কাছে পরাস্ত হয়েছিল? তো আমাদের প্রথম যে ভারতের প্রথম ভাইসরয় যদি বলা হয়, সেটা হয়েছিল 1857 সালে। 1857 সালে প্রথম ভাইসরয় কে হয়েছিল? আমাদের লর্ড ক্যানিং। বা যদি এভাবে বলা যায় যে আমাদের ভারতের ইয়ে কে ছিল, ভারতের হচ্ছে শেষ গভর্নর জেনারেল কে ছিল? সেটাও কিন্তু ছিল আমাদের লর্ড ক্যানিং। বাংলার শেষ গভর্নর জেনারেল এবং ভারতের প্রথম যদি বাংলার শেষ গভর্নর জেনারেল যদি বলা হয়, তাহলে সেটার আমাদের রাইট অ্যান্সার কি হবে? ওয়ারেন হেস্টিংস। ইনি ছিলেন বাংলার প্রথম গভর্নর জেনারেল। আর শুধু বাংলার গভর্নর যদি বলা হয়, সেটা ছিল লর্ড ক্লাইভ বা রবার্ট ক্লাইভ। এই রবার্ট ক্লাইভের আমলেই 1757 সালে সিরাজদৌল্লার কাছে কিন্তু যুদ্ধ হয়েছিল এবং সেই যুদ্ধে তিনি কিন্তু পরাস্ত হয়ে যান। তো রাইট অ্যান্সার আমাদের হবে অপশন সি, রবার্ট ক্লাইভ হবে এটার আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। এবার আমরা স্টুডেন্টস একটু দেখে নেব আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার সম্পর্কে, যেটা আমাদের রয়েছে বালুঘাট হেড অফিস, এবার তো গঙ্গারামপুরে ব্রাঞ্চ রয়েছে, অন্যান্য যে ব্রাঞ্চ রয়েছে সমস্তটা তোমরা দেখে নিতে পারবে। তো দীর্ঘ 8 বছর প্লাস হতে চলেছে, যেহেতু নতুন বছর পড়ে গেল, আমাদের কিন্তু সমস্ত ব্যবস্থা এখানে রয়েছে। সে তুমি এসএসসি জিডি বলো, এএনএম জিএনএম বলো, ডব্লিউই বলো, কেপি বলো, ফুড এসআই বলো, বা আমাদের রেলওয়েজ এর যে কোনো প্রিপারেশন বলো, কম্বাইন্ডের যে কোনো প্রিপারেশন বলো, পিএসসি যে কোনো প্রিপারেশন বলো, সবই কিন্তু আমাদের এখানে প্রোভাইড করা হয়ে থাকে। আমাদের যে অ্যাডমিশনের নাম্বার, এই যে নাম্বারটা রয়েছে, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ বা ফোনের মাধ্যমে তোমরা কন্ট্যাক্ট করতে পারবে। আমাদের একমাত্র আবাসিক রয়েছে বালুঘাট হেড অফিসে, ছেলে মেয়ে উভয়েরই আবাসিক রয়েছে। আবাসিকের বা আমাদের ভর্তির যে সকল ফেসিলিটিস গুলো পিডিএফ এর সমস্তটা দেওয়া রয়েছে। আমাদের বই, স্টাডি মেটেরিয়ালস, মক টেস্ট, নোটস, ওএমআর শিট, রেকর্ডেড ক্লাস, লাইভ ক্লাস, মাঠের ট্রেনিং, অ্যাপের ক্লাস, ইউটিউবের ফ্রি ক্লাস, পেড ক্লাস, আবাসিকের খরচ সম্পূর্ণটা কিন্তু স্টুডেন্টস এখানে একদম A to Z দেওয়া রয়েছে। প্লাস অনলাইন ক্লাস যে সকল ফেসিলিটিস গুলো সেটারও কিন্তু ডিটেলস এখানে দেওয়া রয়েছে। তোমরা পিডিএফটা নিয়ে কিন্তু আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবে, নাম্বার তোমাদের পিডিএফ এ দেওয়া রয়েছে। ওকে, নেক্সট কোশ্চেনে এগিয়ে যাবো। পরবর্তী প্রশ্ন আমাদের কি রয়েছে দেখে নাও। পরবর্তী প্রশ্নটা কি বলেছে, পলাশির যুদ্ধে সিরাজদৌল্লা হেরে যাওয়ার পর বাংলার নবাব কে হয়েছিল? দেখো, পলাশির যুদ্ধে যখন হেরে যায় তখন কিন্তু বাংলার কিন্তু সমস্ত রাস্তা পরিবর্তন হয়ে যায় এবং বাংলার কিন্তু সমস্ত যে সকল বিষয় বৃত্তান্ত গুলো ছিল সেটা কিন্তু সম্পূর্ণটা হয়ে যায়। তো আমরা দেখতেই পাই, আমরা জেনে অনেকেই জানি যে যখন 1757 সালে পলাশির যুদ্ধে সিরাজদৌল্লা রবার্ট ক্লাইভ দ্বারা পরাজিত হয়, তখন তার স্থানে বসেছিল হচ্ছে মীর জাফর, এবং তাকেও পরবর্তীকালে সরিয়ে মীর কাসিমকে কিন্তু বক্সারের যুদ্ধের সময়কালীন যদি কথা বলি, অর্থাৎ 1764 সালের যদি আমি কথা বলি, ওই সময়
তোমাদের হচ্ছে মীর কাসিমকে বসানো হয়েছিল। এবং ওই সময়কার যদি বাংলার নবাব বলা হয়, ওই 1764 সাল অর্থাৎ বক্সারের যুদ্ধের কথা বলছি আমি, বক্সারের যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিল, সেটা কিন্তু ছিল আমাদের সুজাউদ্দৌলা। ঠিক আছে, তো এই পয়েন্ট গুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য স্টুডেন্টস ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, নেক্সট কোশ্চিন, তামিলনাড়ুর ত্রিবাঙ্কুর উপকূলে কাদের ঔপনিবেশ সাম্রাজ্য ছিল? অর্থাৎ তামিলনাড়ু উপকূলে কাদের সাম্রাজ্য স্থাপন করেছিল? ডাইরেক্ট প্রশ্ন তোমাদের জেনারেলি এসে থাকে, এটা হলো আমাদের অপশন কি রয়েছে, পর্তুগিজ, ফ্রেঞ্চ, ডাচ না ড্যানিশ? তো রাইট অ্যান্সার আমাদের হচ্ছে ড্যানিশ। ড্যানিশরা কিন্তু বা ডেনমার্ক এক কথায় বলতে বলা হয়েছে এখানে, তাদের কিন্তু ত্রিবাঙ্কুর উপকূলে তাদের উপনিবেশ স্থাপন করা হয়েছিল। পরাধীন ভারতের শেষ কোন ইউরোপীয় বাণিজ্য করতে এসেছিল? মানে পরাধীন যখন স্বাধীনতার পূর্বে, মানে আমি বলছি 1947 সালের আগের কথা বলছি, সেই সময় বা লাস্ট ভারতবর্ষে কারা বাণিজ্য করতে এসেছিল? ঠিক আছে, তো শেষ যদি ইউরোপীয় বলা হয় সেটা কি হবে, ডাচ, ইংরেজ, ফরাসি না পর্তুগিজ? তো রাইট অ্যান্সার হবে ফ্রেঞ্চ অর্থাৎ ফরাসিরা। ফরাসিরা লাস্টে এসে তাদের কিন্তু চন্দননগর সহ বাংলার কিছু কিছু ঘাঁটি তারা স্থাপন করেছিল এবং ভালোভাবে তারা কিন্তু নিজস্ব যে ঔপনিবেশিক কায়েমটা সেটা কিন্তু ভারতবর্ষে স্থাপন করেছিল। তো রাইট অ্যান্সার হবে আমাদের হচ্ছে অপশন সি হবে এটার সঠিক উত্তর। নেক্সট কোশ্চেনে গিয়ে যাবো, পরবর্তী প্রশ্নটা কি রয়েছে, কে ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্থাপন করেছিল? তো তোমরা প্রত্যেকেই জানো, আমি কেবলই বললাম যে ফ্রান্স লাস্টে আসলো 1947 সালে, যদি আগের কথা বলা হয় শেষ কারা ভারতে এসেছিল, এসে ফ্রান্সদের মানে ফরাসিদের আধিপত্য কায়েম করেছিল, তো সেটা করেছিল ফরাসিরা। তো সেই ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেটা ছিল, তাদের কোম্পানি কে স্থাপন করেছিল? ডুমাস, কোলবার্ট, ডুপ্লে না ডিলা? তো রাইট অ্যান্সার হবে হচ্ছে কোলবার্ট। কোলবার্ট তোমাদের হচ্ছে ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে স্থাপন করেছিল। কোন যুদ্ধক্ষেত্রে ইংরেজ এবং ফরাসিদের মধ্যে কর্ণাটকের তৃতীয় যুদ্ধ সংঘটিত হয়? দেখো, একটা স্বাভাবিক বিষয়, যখন আরেকটা দল ঢুকে পড়লো যেখানে ইংরেজরা অলরেডি সেখানে একটা ভালো রকমের রাজত্ব তারা কায়েম করে ফেলেছে, তো স্বাভাবিকভাবে ওরা চাইবে না যে আর কেউ সেখানে ব্যবসা করুক, নিজেদের একনায়কতন্ত্র সেখানে চালিয়ে যাক, তাই না? তখন ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তো সেই একনায়কতন্ত্রতে বাধা পড়ায় তাদের মধ্যে কিন্তু বিরোধ শুরু হয়ে যায়, অর্থাৎ ইংরেজ এবং ফরাসিদের মধ্যে কিন্তু বিরোধ শুরু হয়ে যায়। এবং সেই বিরোধটা আমাদের কোথায় হয়েছিল? সেটা আমাদের হয়েছিল বন্দিবাসের যুদ্ধ। বন্দিবাসের যুদ্ধের মধ্যে দিয়ে সেটা কিন্তু সংগঠিত হয়েছিল, যেটাকে তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ বলা হয়। তো রাইট অ্যান্সার হবে বন্দিশ বা বন্দিবাস। ঠিক আছে, তো রাইট অ্যান্সার হবে অপশন এ। আর পন্ডিচেরিতে কিন্তু মেনলি ফরাসিরা কিন্তু বা চন্দননগরে বলো, ফরাসিরা কিন্তু বেশ পাওয়ারফুল একটা পজিশন দখল করে নিয়েছিল। ফরাসিদেরকে মুসলিপত্তম নগর প্রদান করেছিল, না মুসলিপত্তম যে নগরটা ছিল সেটাকে কে প্রদান করেছিল বা মানে কারা দিয়ে, মানে কে দিয়েছিল সেই নগরটা, কে দিয়েছিল তাদেরকে? ঠিক আছে, তো কে হবে? আফতাব জং, নাসির জং, মুজাফফর জং না সালাবাত জং? তো রাইট অ্যান্সার হবে অপশন ডি, সালাবাত জং। সালাবাত জং ফরাসিদের মুসলিপত্তম যে স্থান নগর সেটা কিন্তু প্রদান করেছিল। ওকে, পরবর্তী প্রশ্নে গিয়ে যাবো। নেক্সট কোশ্চেন কি রয়েছে দেখে নাও, 13 নম্বর প্রশ্ন আমাদের আজকে। টিপু সুলতান, ভেরি ইম্পর্টেন্ট নেম। ঠিক আছে, টিপু সুলতানের সঙ্গে আমাদের সন্ধিও হয় ইংরেজদের, যেটা আমাদের বলা হয় শ্রীরঙ্গপত্তমের সন্ধি। হ্যাঁ, এটা খুব এসে থাকে, যেটা 1792 সালে সংগঠিত হয়েছিল, এটা কিন্তু খুব এসে থাকে। তো যাই হোক, কার সাথে টিপু সুলতানের যুদ্ধ হয় এবং যুদ্ধ করতে গিয়ে মারা যায়? দেখো, টিপু সুলতানের সঙ্গে দুবার যুদ্ধ হয়েছিল। হ্যাঁ, একবার হয়েছিল লর্ড কর্নওয়ালিসের সাথে। তো লর্ড কর্নওয়ালিসের যুদ্ধ হয়, তিনি হেরে যান। হেরে গিয়ে তাকে প্রাণে মারে না, কি করে? শ্রীরঙ্গপত্তম যেটা ছিল টিপু সুলতানের রাজধানী দখল করে নেয় এবং শ্রীরঙ্গপত্তমের চুক্তির মধ্যে সেটা ফায়সালা হয়ে যায়। পরে গিয়ে আবার আমাদের 1799 সালে যুদ্ধ হয় হচ্ছে লর্ড ওয়েলেসলির সাথে। লর্ড ওয়েলেসলির সঙ্গে যখন যুদ্ধ হয় তখন কিন্তু তাকে ছেড়ে কথা বলেনি, তাকে কিন্তু সম্পূর্ণরূপে মেরে ফেলেছিল। সো অপশন বি হবে আমাদের সেটার রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তৃতীয় পানিপথের যুদ্ধ 1761 সালে যেটা হয়েছিল, মারাঠারা মেনলি এখানে ইনভলভ ছিল। এখানে বলেছে যে তৃতীয় পানিপথের যুদ্ধে মারাঠা সেনাবাহিনীকে নেতৃত্ব কে দিয়েছিল? তো এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকেই জানো যে দত্তজি সিন্ধিয়া, বিশ্বাস রাও, সদাশিব রাও না মালহার রাও? তো রাইট অ্যান্সার আমাদের হবে সদাশিব রাও। সদাশিব রাও কিন্তু এটার নেতৃত্ব দিয়েছিল 1761 সালে, যেটা আমাদের সংগঠিত হয়েছিল তৃতীয়বারের জন্য পানিপথে। ঠিক আছে, কোন পেশোয়ার সময়কালে 1761 সালে মারাঠা এবং আফগানদের মধ্যে এই যুদ্ধটা হয়েছিল? আমি তোমাদেরকে কেবলই বললাম যে 1761 সালে যে আমাদের তৃতীয় পানিপথের যুদ্ধটা হয়েছিল সেটা কার কার মধ্যে হয়েছিল? মারাঠা এবং আফগানদের মধ্যে। তো এটা কার আমলে, মানে ওই সময় পেশোয়ার কে ছিল? মারাঠা কে ছিল? তো মারাঠা ছিল আমাদের হচ্ছে বালাজি বাজিরাও। অপশন এ বালাজি বাজিরাও হবে আমার এখানকার হলো সঠিক উত্তর।
ওকে স্টুডেন্টস, এই সমস্ত প্রশ্ন উত্তরগুলো কিন্তু আমাদের বইয়ের মধ্যে একদম বিস্তারিত সম্পূর্ণ আলোচনা করে দেওয়া আছে। ওয়ান লাইনার বলো, কোশ্চেন অ্যান্সার বলো, বিস্তারিত আলোচনা বলো, ইম্পর্টেন্ট জায়গাগুলো মার্ক করা বলো, সব দেওয়া রয়েছে। তো আমাদের বইগুলো কিন্তু নিয়ে স্টাডি করতে ভুলো না, যারা বাড়িতে বসে প্রিপারেশন নিচ্ছ। বুকস গুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে স্টুডেন্টস, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, ভারতে কোথায় প্রথম সুতি বস্ত্রের কারখানা স্থাপিত হয়? এই যে কোশ্চেন গুলো বললাম না, এগুলো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনের মধ্যে পড়ে, যেগুলো আমাদের কিন্তু অল টাইম ডিসকাশন করা হয় আমাদের কোচিং সেন্টারে। সো আমাদের কোচিং সেন্টারের নাম্বার কিন্তু ওখানে দেওয়াই রয়েছে। সেই আপকামিং এসএসসি জিডি বলো, নেক্সট ডাব্লিউবির এক্সাম বলো, আগামী এসএসসি জিডি বলো, যে কোনো এক্সামের জন্য তোমরা কিন্তু ওই নাম্বারে যোগাযোগ করতে ভুলো না স্টুডেন্টস, ঠিক আছে। তো আমাদের যদি বলা হয় প্রথম সুতি বস্ত্রের কারখানা কোথায় স্থাপন করা হয়েছিল, তাহলে আমাদের হচ্ছে ভারতে যদি বলা হয় তাহলে সেটা হবে আমাদের হচ্ছে সুরাট, বোম্বে, আহমেদাবাদ না কোয়েম্বাটুর। তো আমাদের যদি বলা ভারতের ম্যানচেস্টার, ঠিক আছে, বর্তমানে ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? আহমেদাবাদকে, কিন্তু এটা রাইট অ্যান্সার হবে বোম্বে। ভারতের প্রথম সুতি বস্ত্রের কারখানায় বলা হয় তাহলে সেটা কিন্তু আমাদের স্থাপন করা হয়েছিল বোম্বে, ঠিক আছে। তো অপশন বি হলো আমার এখানকার হচ্ছে রাইট অ্যান্সার। ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন ভারতে এসেছিল তখন ইংল্যান্ড কাদের দ্বারা শাসিত হতো, ঠিক আছে, মানে কাদের দ্বারা ইংল্যান্ডে তখন কারা শাসন করতো? এটা একটা ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন, তাই না? তো আমাদের এটা রাইট অ্যান্সার কি হবে? আমাদের হ্যানোভিয়ার, স্ট্যাটার, নরম্যান না টিউডর? তো রাইট অ্যান্সার হবে আমাদের টিউডর। টিউডর দ্বারা তখন কিন্তু ইংল্যান্ড শাসন করতো, অর্থাৎ এটা আমাদের সেই 1700 সালের কথাতে চলে যাচ্ছি, ওই সময়কার মানে আমাদের ইংল্যান্ডের কথা আমরা বলছি। 1621 সালে, আমি কেবলই বললাম 1621 সালে যে প্রথম ফ্যাক্টরি স্থাপন করেছিল, সে প্রথম ফ্যাক্টরি ইংরেজরা তাদের প্রথম ঘাঁটি বা প্রথম ফ্যাক্টরি কোথায় স্থাপন করেছিল? গোয়া, সুরাট, কালিকট না মাদ্রাস? তো রাইট অ্যান্সার হবে আমাদের হচ্ছে সুরাট। সুরাটে কিন্তু প্রথম যে ফ্যাক্টরিটা ইংরেজদের সেটা কিন্তু স্থাপিত হয়, ঠিক আছে। এই গোয়াতে কিন্তু পর্তুগিজদের আধিপত্য সব থেকে বেশি ছিল, আমি তোমাদের কেবল বলে, এখনো ওর ছাপ কিন্তু আমরা দেখতে পাই, কারণ কার্নিভাল বলো বা 1 জানুয়ারি যে সেলিব্রেশন গুলো বলো সব থেকে বেশি মনে হয়। আর এই কালিকট বন্দরে আমাদের হচ্ছে 1498 সালের মে মাসে তোমাদের কিন্তু ভাস্কো দা গামা এসেছিল, যে ভারতের ঢোকার রাস্তাটা জলপথে তিনি কিন্তু আবিষ্কার করেছিলেন। ওকে, নেক্সট কোশ্চেন, 19 নম্বর প্রশ্ন কি রয়েছে? নাদির শাহ কার আমলে ভারত আক্রমণ করেছিলেন? অ্যাকচুয়ালি না স্টুডেন্টস, এটাতে আরো একটা মানে এর থেকেও বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো কত সালে তিনি নাদির শাহ ভারত আক্রমণ করেছিলেন? সেটা করেছে 1398 সালে, ঠিক আছে। নাদির শাহ ভারত আক্রমণ করেছিল, ঠিক আছে। তো আমাদের এই যে আক্রমণটা হয়েছিল, এই আক্রমণটা কার আমলে হয়েছিল? আহমেদ শাহ, ঠিক আছে। তো রাইট অ্যান্সার আমাদের কি হবে? আমাদের হচ্ছে এখানে আহমেদ শাহ। ওহো, আমি একটা ছোট্ট মিস্টেক করে ফেললাম স্টুডেন্টস। আচ্ছা, নাদির শাহ বলা হয়েছে। আচ্ছা, নাদির শাহ যে ভারত আক্রমণ করেছিল সেটা করেছে 1738 সালে। হ্যাঁ, 1738 সালে নাদির শাহ ভারত আক্রমণ করেছিল। আর 1398 করেছিল তৈমুল্লং, আমি একটু গন্ডগোল করে ফেলেছিলাম, তৈমুল্লং এই সময় ভারত আক্রমণ করে। দুটোই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এই দুটোই কিন্তু পরীক্ষার জন্য কিন্তু স্টুডেন্টস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো 1738 সালে কে আক্রমণ করেছিল ভারতবর্ষে? নাদির শাহ। ওকে, বাকি তো আমরা অলরেডি বলেই দিলাম। দ্বিতীয় শাহ আলম যদি বলা হয়, এও কিন্তু বক্সারের যুদ্ধে ছিল, এও ছিল একজন মুঘল সম্রাট। পরবর্তীকালে যখন বক্সারের যুদ্ধে মুঘলরা বা ভারতীয়রা হেরে যায়, তখন তিনি কিন্তু ইংরেজদের সঙ্গে ফরমান করতে বা মানে নীতি বা তার সঙ্গে একটা এগ্রিমেন্টে আসতে ভালো হয়, মানে রাজি হয়। তো এই দ্বিতীয় শাহ আলম তখন বাংলা, বিহার এবং উড়িষ্যা ইংরেজদের কিন্তু দিতে বাধ্য হয়, বিনা শর্তে তারা ব্যবসা বাণিজ্য সেখানে করতে পারত। রঞ্জিত সিং এর রাজ্যের রাজধানী কোথায় ছিল? রঞ্জিত সিং এর একটা ফেমাস ডায়লগ হলো সব লাল হো জায়গা। এই যে ডায়লগটা, এইটা কার? এটা কিন্তু পরীক্ষার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। ভীষণই, সব লাল হয়ে যায় কথাটা কে বলেছিল? রঞ্জিত সিং। এবং রঞ্জিত সিং কে বলা হয় আমাদের হচ্ছে শের ই পাঞ্জাব, এনাকে বলা হচ্ছে শের ই পাঞ্জাব। তো আমরা যদি বলি শের ই পাঞ্জাব নামে আমরা কাকে চিনি, তো আমাদের সেটা রাইট অ্যান্সার হবে হচ্ছে রঞ্জিত সিং। তো এই রঞ্জিত সিং এর আমাদের রাজধানী কোথায় ছিল? পাটিয়ালা, অমৃতসর, কাপুরথালা না লাহোর? তো রাইট অ্যান্সার হবে আমাদের হচ্ছে লাহোর। অপশন সি হলো আমার এখানকার রাইট অ্যান্সার, ঠিক আছে। এই অমৃতসরের সন্ধিও কত সালে হয়েছিল রঞ্জিত সিং এর সঙ্গে? এটাও পরীক্ষা আছে। অমৃতসরের সন্ধি হয়েছিল 1809 সালে। এটাও কিন্তু স্টুডেন্টস ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষা। এইগুলো নোটস করতে থাকো স্টুডেন্টস, হ্যাঁ, এগুলো নোট করতে থাকলে পরীক্ষার জন্য এগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে। এগুলোই পরবর্তীকালে গিয়ে কিন্তু আমাদের কাজে দেবে। প্রথম কোন ইউরোপিয়ানরা ভারতে এসেছিল? মানে ফার্স্ট কোন ইউরোপীয় আছে যারা ভারতে এসেছিল? তো আমি তো একটু আগেই বললাম, যারা প্রথমে এসেছিল তারাই লাস্টে গেছিল। তো রাইট অ্যান্সার কি হবে? পর্তুগিজ। অলরেডি এটা ডিসকাস করে দিয়েছি এর আগে একটা আলোচনায়, তো ওই জন্য এটা নিয়ে আর ঘাটছি না। তো রাইট অ্যান্সার হবে অপশন ডি, পর্তুগিজ হবে এটার আমার সঠিক উত্তর।
22 নম্বর প্রশ্ন কি আছে? 22 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব। কোন পেশোয়ার ব্রিটিশদের সাথে বেসিনের সন্ধি স্বাক্ষর করেছিল? তার থেকে গুরুত্বপূর্ণ স্টুডেন্টস কোশ্চেন, বেসিনের চুক্তি কত সালে হয়েছিল? তো আমাদের বেসিনের চুক্তি যেটা হয়েছিল সেটা হয়েছিল 1802 সালে। এটা কিন্তু পরীক্ষার জন্য স্টুডেন্টস ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো আমাদের এটা কি হবে, আমাদের যে অপশনস গুলো কি হবে? তো অপশনস গুলো সবার আগে একবার দেখে নাও। তো আমাদের অপশনসটা আমাদের কি কি রয়েছে? মহাদেব রাও, তোমাদের হচ্ছে বালাজি বাজিরাও, প্রথম বাজিরাও না দ্বিতীয় বাজিরাও? স্টুডেন্টস এটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট, তবে এটাও ইম্পর্টেন্ট যে আমাদের রাইট অ্যান্সার কি হবে? মহাদেব রাও। মহাদেব রাওয়ের সঙ্গে কিন্তু ব্রিটিশদের কিন্তু সন্ধিটা হয়েছিল। কোন শাসক মীর কাসিম এবং সুজাউদ্দৌলার সঙ্গে মিলিতভাবে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন? শেষ পর্যন্ত বক্সারের যুদ্ধ কত সাল? 1764 সাল। ব্রিটিশদের হাতে পরাজিত হয়ে যায়। আমরা একটু আগেই সে কিন্তু সেটা আলোচনা করলাম। ওই সময়কার মুঘল শাসক কে ছিল? দ্বিতীয় শাহ আলম। এই দ্বিতীয় শাহ আলম হেরেও যায় এবং ঠিক তার পরের বছর 1765 সালে দ্বিতীয় শাহ আলম এগ্রিমেন্টের মধ্যে দিয়ে বাংলা, বিহার এবং উড়িষ্যায়, ঠিক আছে, ইংরেজদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে তারা কিন্তু ব্যবসা করার জন্য তারা অধিকারটা নিয়ে নেয়, ঠিক আছে, দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে। ওকে, ভারতের দ্বিতীয় পর্তুগিজ গভর্নর কে ছিল? দেখো তোমাদের কিন্তু এটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, হ্যাঁ, যে দ্বিতীয় তোমাদের কে ছিল? তাহলে আমাদের ফ্রান্সিসকো দি আলমিরা এটা ছিল প্রথম পর্তুগিজ গভর্নর ভারতের। আর আলফ্রান্সিসকো দি মানে তোমাদের হচ্ছে কি আলবুকার্ক, আমি একটা উচ্চারণ করি, ঠিক আছে, অনেকটাই কঠিন নাম স্টুডেন্টস এগুলো। তো আলফ্রান্সিসকো দি আলমিরা যেটা বলছি এইটা হলো দ্বিতীয়, আর ফ্রান্সিসকো দি আলমেরা এটা আমাদের হচ্ছে প্রথম। এটা দ্বিতীয় চেয়েছে, সো অপশন সি হবে আমার হচ্ছে এটার সঠিক উত্তর। ক্লিয়ার? ওকে, সবাই কিন্তু কমেন্টে উত্তরগুলো স্টুডেন্টস দিতে থাকবে, হ্যাঁ, নাহলে কিন্তু তোমাদের কাছে কোনো কিছু ক্লিয়ার হবে না। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, তিনটেই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমাদের সামনে কি এসছে প্রথম প্রশ্নটা দেখে নাও। পানিপথের তৃতীয় যুদ্ধ কত সালে সংগঠিত হয়? ঠিক আছে, মারাঠা এবং একটু আগে আমরা আলোচনা করলাম মারাঠা ও আফগানদের মধ্যে এই যে সংগঠিত হয়েছিল যুদ্ধটা, সেটা কত সালে? 1707। এই ডেটে ঔরঙ্গজেব মারা যায়। 1739 নাদির শাহ ভারত অ্যাটাক করে। 1757 পলাশির যুদ্ধ ভারতে সংগঠিত হয় 23শে জুন, এবং এই তৃতীয় পানিপথের যুদ্ধ বলা হয় সেটা হয়েছিল আমাদের 1761 সালে মারাঠা এবং আফগানদের মধ্যে। ঠিক আছে, এই চারটা ডেটে কিন্তু তোমাদের পরীক্ষার জন্য স্টুডেন্টস ভেরি ইম্পর্টেন্ট। এবং এই লেভেলের প্রিপারেশন যদি তোমরা চাও, মানে অপশন শুদ্ধ তোমরা সম্পূর্ণ উদ্ধার করতে চাও, তাহলে কোনো কথা না হবে আমাদের কোচিং জয়েন করো। আমি তোমাদেরকে এই ধরনের স্টাডি প্রোভাইড করবো এবং তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি 6 মাসের মধ্যে সম্পূর্ণ তোমাদের রেডি করে দেবো। জাস্ট মোটিভ নিয়ে তোমাদেরকে আসতে হবে, এইটুকুই হচ্ছে বাকি। প্রথম ইঙ্গো বার্মিজ যুদ্ধ কোন চুক্তি দ্বারা শেষ হয়েছিল? বার্মা এবং ইংরেজদের মধ্যে যে যুদ্ধ হয়েছিল সেটা কোন চুক্তির মধ্যে দিয়ে সম্পূর্ণ মানে হয়? সেটা হলো বার্মার সন্ধি, তামুর সন্ধি, ভামর সন্ধি না ইয়ান্দাবুরের সন্ধি? আজকের প্রথম প্রশ্ন স্টুডেন্টস তোমাদের, এর রাইট অ্যান্সার বলে রাখি, ইয়ান্দাবুরের সন্ধি। ইয়ান্দাবুরের সন্ধি কত সালে সংগঠিত হয়েছিল? কত সালে ইয়ান্দাবুরের সন্ধি সংগঠিত হয়েছিল? আজকে তোমাদের প্রথম প্রশ্ন। কমেন্ট সেকশনে উত্তর কিন্তু জানাতে তোমরা একদম ভুলবে না। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, বাংলার প্রথম গভর্নর জেনারেল কে? বাংলার প্রথম গভর্নর জেনারেল, ঠিক আছে, প্রথম আমাদের কে ছিল? বাংলার গভর্নর, তাই কিনা? প্রথম আমাদের ছিল হচ্ছে বাংলার গভর্নর, তারপরে হলো বাংলার গভর্নর জেনারেল। প্রথম যদি বলে শুধু বলা হয় বাংলার গভর্নর, বাংলার গভর্নর সেটা ছিল রবার্ট ক্লাইভ, বাংলার গভর্নর। শেষ বাংলার গভর্নর, প্রথম বাংলার গভর্নর জেনারেল সেটা হলো আমাদের হচ্ছে ওয়ারেন হেস্টিংস। এটা হলো আমাদের ওয়ারেন হেস্টিংস। তো রাইট অ্যান্সার হবে এটা ওয়ারেন হেস্টিংস। শেষ বাংলার গভর্নর জেনারেল এবং প্রথম ভারতের, এবার চলে আসলো ওয়ার্ডটা, ভারতের প্রথম গভর্নর জেনারেল সেটা হলো আমাদের লর্ড উইলিয়াম বেন্টিক। এবং আরো একটা নাম নাও নিলেই নয়, ক্যানিং। প্রথম শেষ ভারতের গভর্নর জেনারেল এবং প্রথম ভারতীয় ভাইসরয়, 1857 সালের ঘটনা বলছি আমি এটা। তো এটা কে ছিল আমাদের? যে প্রথম যদি ভাইসরয় বলা হয় তাহলে প্রথম ভাইসরয় আমাদের কে ছিল? সেটা হবে আমাদের হচ্ছে লর্ড ক্যানিং। ঠিক আছে, এটা আমাদের মহাবিদ্রোহের ঘটনা, রবার্ট ক্লাইভ সিপাহী বিদ্রোহের ঘটনা,
এই দুটো কোনো ঘটনা পরিপ্রেক্ষিতে নয়, এটা আমাদের মাঝখানের ঘটনা। ঠিক আছে, তো এটার মধ্যে পরীক্ষায় 100% এবছর পরীক্ষায় প্রশ্ন পাবেই পাবে, এবং সমস্ত ডেটাগুলো কিন্তু আমাদের বইয়ের মধ্যে সম্পূর্ণ নিখুঁতভাবে সম্পূর্ণ দেওয়া রয়েছে। সে আমাদের মক টেস্টের তোমরা বই তুলে নাও বা আমাদের সাবজেক্ট ওয়াইজ বই তুলে নাও, সমস্ত ডেটা তোমরা ইনবিল পেয়ে যাবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে এগিয়ে যাবো। পরবর্তী প্রশ্ন আমাদের কি রয়েছে, ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে স্থাপিত হয়? দেখো, যখন ফরাসিরা ভারতবর্ষে এন্ট্রি করে, আমাদের পরাধীন ভারতের শেষ এন্ট্রি ছিল ফ্রান্স বা ফরাসিদের। এরা যখন ভারতে এন্ট্রি করে তখন কিন্তু তোমাদের তারা নিজস্ব কোম্পানি, দেখো ইস্ট ইন্ডিয়া কেননা এটা ইউরোপীয় কোম্পানি, এটাও ইউরোপিয়ান কোম্পানি, সেটা কত সালে স্থাপন করেছিল? 1600 তোমাদের হচ্ছে 1660, 1664 না 1668। ঠিক আছে, তো আমাদের যদি এই প্রশ্নের সঠিক উত্তর বলা হয় তাহলে সেটা হবে, আমাদের রাইট অ্যান্সার হলো 1664 সাল। 1664 সালে ভারতে আসা শেষ ইউরোপিয়ান কোম্পানি ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্থাপিত হয়েছিল। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুরাটে একটা কারখানা স্থাপন করেছিলেন কার আমলে? ভেরি ইম্পর্টেন্ট, জাহাঙ্গীরের আমলে। একটু আগে আমরা আলোচনা করলাম মোগল সম্রাট জাহাঙ্গীরের আমলে। দেখে গেল কে? 1608 সালে উইলিয়াম হকিংস। হকিংস দেখে গেল। তারপরে 1615 সালে আসলো কে? টমাস রো, ও পারমিশন পেয়ে গেল। তারপরে 1621 সালে আমাদের সুরাটে একটা ফ্যাক্টরি তারা প্রথম স্থাপন করে ফেললো। ঠিক আছে, ইংরেজরা, এবং তাদের জার্নি কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির জার্নি ভারতবর্ষে শুরু হয়ে গেল। ঠিক আছে, এবং আজকে লাস্ট কোশ্চেন, ভাস্কো দা গামা কত সালে ভারতে প্রথম সমুদ্রপথ আবিষ্কার করে? এখানে আজকে একটা প্রশ্ন দেবে, একটু আগে আলোচনা করলাম। সাল আমি বলে দিচ্ছি, তোমরা ডেট বলবে, কোন ডেটে ভাস্কো দা গামা ভারতবর্ষে এসেছিল। 1498, 1494, 1492, 1453, একটাই ডেট ইম্পর্টেন্ট, 1498, যেটা হবে আমাদের রাইট অ্যান্সার। তোমাদের আজকে সেকেন্ড কোশ্চেন, ডেট। ডেট কোন ডেটে ভারতবর্ষে তারা এন্ট্রি করেছিল? ঠিক আছে, সো ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসটা এতটাই। আমি তোমাদেরকে আবারও বলে দিচ্ছি, আমাদের সমস্ত ডেটা কিন্তু নেওয়া হয়েছে আমাদের এই বই থেকে, ইতিহাসের বই থেকে, যেটা লিঙ্ক তোমরা পেয়ে যাবে। বই দেখো, তাহলে আমাদের কোচিং এর কোয়ালিটিও তোমরা নিজে থেকে বুঝে নিতে পারবে।